শেষ রাত চ্যানেলে আজকের গল্প 3 বর। আজকের গল্পটি নেওয়া হয়েছে স্যার ডব্লিউ জেকবের লেখা দ্য মাঙ্কিস পয়ের গল্প থেকে। স্যার ডব্লিউ জেকবের জন্ম 1863 সালে লন্ডনে। সিভিল সার্ভিস ক্লার্ক হিসাবে তিনি কাজ শুরু করেন মাত্র 16 বছর বয়সে। তার প্রথম ছোট গল্প প্রকাশিত হয় 1885 সালে। তার বেশিরভাগ গল্প হাসির হওয়া সত্ত্বেও স্যার ডব্লিউ জেকবকে মানুষ মনে রেখেছে তার ভয়ের গল্প দ্য মাঙ্কিস পয়ের জন্য। দ্য মাঙ্কিস প প্রথম প্রকাশিত হয় 1902 সালে। দ্য মাঙ্কিস পয়ের নানান ঘটনা নানান দেশে ছড়িয়ে আছে। আজকের ঘটনার লেখক হেমেন্দ্র কুমার রায়, যাকে আমরা চিনি বাংলা সাহিত্যের ভূত সাম্রাজ্যের রচয়িতা হিসাবে। দ্য মাঙ্কিস পয়ের আজকের গল্পের প্রত্যক্ষদর্শী সেন পরিবার। আজকের গল্পের সূত্রধার আমি দীপ, অবনীবাবুর চরিত্রে মৈনাক, সুরেনবাবুর চরিত্রে আমি দীপক, সুরেনবাবুর স্ত্রী সুরমার চরিত্রে রিমা। শুরু হচ্ছে আজকের গল্প দ্য মাঙ্কিস পয়ের 3 বর। শেষ রাত। আগ্রা থেকে আমি যখন ফতেহপুর সিকরিতে বেড়াতে গিয়েছি সেই সময় এক ফকির এটা আমাকে দেয়। জিনিসটা আর কিছুই নয়, বাদরের একখান পা। বাঁদরের পা? সে আবার কি? আরে বিশেষ কিছুই নয়, বাদরের একখান পা। মিশরের লোকেরা যে উপায় মানুষের মরাদেহকে শুকিয়ে রাখে, ঠিক সেই রকম কোনো উপায় এই বাদরের পাখানাকে শুকিয়ে রাখা হয়েছে। এই দেখুন বলে তিনি পকেটের ভেতর থেকে একটা জিনিস বার করে দেখালেন। মাগো, এটা কি আপনি আবার পকেটে পুরে রেখেছেন? আপনার ঘেন্না করে না? আচ্ছা, এরও কি কোনো গুণ আছে? হ্যাঁ, আমি শুনেছিলাম এর মহিমায় নাকি 3টি লোকের 3টি করে মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। বলেন কি? এও কি সম্ভব? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শুনবো, কিন্তু চায়ের সাথে জিনিসটা শুনলে মনে হয় আরও বেশি মজা হতো। এই সুরমা, হ্যাঁ বলো। বলছি একটু 3 কাপ চা করে নিয়ে এসো না। আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি আনছি। এ নাও তোমাদের গরম চা। তাহলে আমি একটু শুনি গল্পটা। আচ্ছা অবনীবাবু, শুরু করুন দেখি। প্রথম এক ব্যক্তি এই জিনিসটির গুণ পরীক্ষা করেছিল। তার প্রথম দুটির ইচ্ছার কথা আমি জানি না, কিন্তু তৃতীয়বার নাকি সে মরতে চেয়েছিল। কি ভয়ানক! আর কেউ কি এর গুণ পরীক্ষা করেছে? আমিই করেছি, কিন্তু পরীক্ষা করে এইটুকু বুঝেছি যে অদৃষ্টে যা আছে তা ঘটবেই। নিয়তির বিরুদ্ধে কেউ যেতে পারে না। তাই এই জিনিসটাকে আজ আমি ফেলে দিতে যাচ্ছি। সে কি কথা? আপনার কথা যদি সত্যি হয় তাহলে তো বলতে হবে যে এর শক্তি এখনো ফুরায়নি। এখনো আরও একজন লোকের কাছে 3টি ইচ্ছা প্রকাশ করতেই পারে। তা পারে। তাহলে ওটা আমাকে দিন না। বলেন কি অবনীবাবু, আমি আপনার বন্ধু হয়ে এমন শত্রুর কাজ করতে পারবো না। কেন? আপনি জানেন না এ হচ্ছে কি সাংঘাতিক জিনিস? একে পরীক্ষা করা মানে হচ্ছে অমঙ্গলকে ডেকে আনা। এসব গাঁজাগুড়ি কথা আমি বিশ্বাস করি না। তবু দেখাই যাক আপনার রূপকথার ভিতরে কতটুকু সত্য আছে। তা ওটাকে গঙ্গায় ফেলে না দিয়ে আমার হাতেই দিয়ে যান। আচ্ছা বেশ, আপনার কথাই থাকুক, কিন্তু হিতে যদি বিপরীত হয় তাহলে শেষটা আমাকে দুষবেন না যেন। এই নিন বলে অবনীবাবু নিজের পকেট থেকে বাঁদরের শুকনো পাটা বের করে সুরেনবাবুর হাতে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। হ্যাঁ গো, এ যেন আরব্য উপন্যাসের আলাদিনের প্রদীপের গল্প। তোমার বন্ধুর কি মাথা খারাপ হয়ে গেছে?
আমারও তাই বিশ্বাস। তবু মজাটা একবার দেখাই যাক না কেন। প্রথমে কি ইচ্ছে প্রকাশ করি বলো তো? আমাদের তো অভাব নেই, ছেলে ভালো চাকরি হয়েছে, তুমি পেনশন পাচ্ছ, আমরা তো সুখেই আছি। তবে হ্যাঁ, আমার না একটা ইচ্ছে আছে বটে। আমাদের বাড়িখানা না অনেক দিন মেরামত হয়নি, আর বাগানের দিকে খানতিনে ঘর তৈরি করলে না বেশ তো ভালোই হয়। কিন্তু এর জন্য না 1,000-5 টাকার খুব দরকার। 1,000-5 টাকার দরকার? তাও আবার ভাবনা কি, এখনই দিচ্ছি তোমাকে। এই বলে তিনি বাঁদরের শুকনো পাখানাকে হাতের উপর রাখলেন। আচ্ছা, আমাদের 1,000-5 টাকা দরকার, বুঝেছ? 5,000 টাকা। কি গো, কি হলো তোমার? অমন করে উঠলে কেন? না, মনে হলো যেন বাঁদরের পাখানা হাতের ভেতর নড়ে উঠল। ও তোমার মনের ভুল। চলো, রাত হয়েছে, এখানে বসে আর পাগলামো করো না, খাবে চলো। খাওয়া দাওয়া শেষ করে সুরেনবাবু রাতে শুতে গেলেন। কিন্তু রাতে শুয়ে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। পরদিন সকালে সুরেনবাবুর ঘুম ভাঙল তার স্ত্রীর ডাকে। কি গো, তুমি উঠবে না? কটা বাজে দেখেছো? উঠছি। সকালে চাটা পর্যন্ত নাওনি তুমি। তোমার শরীরটা ঠিক আছে তো? তোমার মুখটা অমন দেখাচ্ছে কেন? নাও, চাটা খেয়ে নাও। জানো সুরমা, কাল রাতে একটা খুব বিশ্রী স্বপ্ন দেখেছি। স্বপ্ন? বাজে স্বপ্ন? আরে কি স্বপ্ন দেখেছো? দেখলাম আমি একটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি সামনে আমাদের ছেলে অমিয়। দেখলাম হঠাৎ আমার দিকে তাকিয়ে কেমনভাবে একটা হাসছে। আমি ওর দিকে এগাতে যাব, হঠাৎ কোথা থেকে একটা বাঘ চলে এসে আমাদের অমিয়কে টেনে হিচড়ে জঙ্গলের ভেতরে নিয়ে চলে যাচ্ছে। এই, তুমি চুপ করো তো। সকাল সকাল খালি অলক্ষণে কথা বলছো। তুমি ওঠো, বিছানা ছেড়ে ওঠো তো। এই দেখো দেখো, বাগানের ওই বটগাছের পাতার ভেতর থেকে বাঁদরটা কিরকম মুখ বার করে বসে আছে। হ্যাঁ, ওই পাড়ায় ঘোষেদের বাড়িতে তো দুটো বাঁদর আছে, জানো না? কোনো এক গতিকে হয়তো এদিকে পালিয়ে এসছে আর কি। হয়তো দেখো, কালকে রাতের 5,000 টাকা হয়তো দিতে এসছে। এই কথাটা বলা মাত্রই বানরের মুখখানা আবার অদৃশ্য হয়ে গেল। সুরমা বললেন, এই আমার না যেন কেমন ভয় ভয় করছে। সুরেনবাবু কি যেন বলতে যাচ্ছিলেন, এমন সময় নিচে ডাক পিয়নের গলা পাওয়া গেল। রেজিস্টারি চিঠি আছে বাবু। সুরেনবাবু নিচে গিয়ে সই করে চিঠিটা সাথে নিয়ে এলেন। খামের উপরটা দেখেই তিনি বুঝলেন চিঠিখানা এসেছে রেল অফিস থেকে। তার পুত্র অমিয় কুমার সেন রেল অফিসের একজন বড় অফিসার। চিঠির খামটা তিনি ছিঁড়ে ফেলে চিঠিটা বের করে পড়তে শুরু করলেন। চিঠিতে লেখা আছে, প্রিয় মহাশয়, আপনার পুত্র অমিয় কুমার সেন রেলের কোনো কাজে হাজিরাবাগ গিয়েছিলেন। সেখানে জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তিনি এক বাঘের দ্বারা আক্রান্ত ও নিহত হয়েছেন। অনেক অন্বেষণ করেও তার দেহ পাওয়া যায়নি। এই শোচনীয় ঘটনার জন্য আমরা খুবই দুঃখিত। রেলের প্রভিডেন্ট ফান্ডে আপনার পুত্রের 5,000 টাকা জমা হয়েছে। এই টাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। না, হতে পারে না, এটা হতে পারে না। 5,000 টাকা, 5,000।
এই কথা বলতে বলতে সুরেনবাবু অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এরপর 1 মাস কেটে গেছে। গভীর রাত। সুরেনবাবু আর সুরমা পাথরের মূর্তির মতো বসে আছেন। তাদের চোখে ঘুম নেই। অমাবস্যার রাত, আকাশ অন্ধকার। বাগানের বড় বড় গাছগুলো দমকা হাওয়ায় যেন কেঁদে উঠছে। হ্যাঁ গো, সেই বাঁদরের পাটা কোথায় গেল? সুরমার কথা শুনে সুরেনবাবুর মনে পড়ল বাঁদরের পায়ের কথা। তিনি একেবারেই ভুলে গেছিলেন। টেবিলের দিকে তাকিয়ে দেখলেন সেখানে সেটা পড়ে রয়েছে। তিনি স্ত্রীকে বললেন, এই যে, কিন্তু তুমি এর কথা জিজ্ঞাসা করছো কেন? ওর কাছে এখনো তুমি দুটো ইচ্ছে প্রকাশ করতে পারো। না না, কোনো ইচ্ছে প্রকাশ করবার দরকার নেই সুরমা। ওসব বাজে আজগুবি ব্যাপার। না না, আমি আমার ছেলেকে দেখতে চাই। কি আবোল তাবোল বকছো তুমি সুরমা? কোথায় আমাদের অমিয়? বেঁচে থাকলে সে আপনি আসতো। না না না, আমি তাকে দেখবই। তুমি ইচ্ছা করলে সে এখনই আসবে। শোকে তোমার মাথা খারাপ হয়ে গেছে সুরমা। আমার প্রথম ইচ্ছেটা ফলেছে দৈব গতিকে, বাঁদরের পায়ের জন্য নয়। ওর কোনো গুণ নেই, কোনো অসম্ভবকে কখনো সম্ভব করতে পারে না। তাহলে তুমি আমার কথা রাখবে না? আমার অমিয়কে তুমি দেখাবে না? বেশ, তুমি যখন কিছু বুঝবেই না তখন আর কি করি বলো? এই দেখো, তোমার সামনে আমি বাঁদরের পাটা হাতের ওপর রাখলাম। আমি বলছি, আমার ছেলে অমিয়কে আমি দেখতে চাই। এটা বলার সাথে সাথে বাইরে একটা পেঁচার চিৎকারের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া যেন গোগো করে উঠল। একটা টিকটিকি দেওয়ালের ওপরে টিকটিক করে ডাকল। তারপর সব স্তব্ধ। দেখলে তো সুরমা, আমি বলেছিলাম না তোমাকে, ও বাঁদরের পায়ে কোনো গুণ নেই। আমি এখন শুতে যাই, তুমিও এসো। মাথাটা খারাপ করো না কিন্তু। সুরেনবাবু 2 পা অগ্রসর হলেন। সঙ্গে সঙ্গে সদর দরজাটা দুম করে খুলে যাওয়ার শব্দ। সুরমা ধর্মর করে উঠে দাঁড়ালেন। ব্যগ্রস্বরে বললেন, ও কে দরজাটা খুললো? সুরমা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? ওটা কেউ নয়, ঝোড়ো হাওয়ায় দরজাটা খুলে গেছে। না গো না, আমার অমিয় এসছে। আমার অমিয়। আমি ওর পায়ের আওয়াজ চিনি। সিঁড়িতে ওর পায়ের শব্দ শুনতে পাচ্ছ না? অমিয়, অমিয় বাবা, অমিয়, অমিয়। সুরেনবাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন। কাঠের সিঁড়ির উপরে কার পায়ের শব্দ হচ্ছে। হচ্ছে তো বটে। শব্দটা করছে কি তার প্রকাণ্ড কুকুরটা? কিন্তু যদি তা না হয়, যদি সত্যি অমিয় আসে, তাহলে সে কি মূর্তিতে আসবে? বাঘের আক্রমণের সর্বাঙ্গ ক্ষত বিক্ষত, মুন্ডহীন, রক্তাক্ত দেহ তার। সুরেনবাবু আর ভাবতে পারলেন না। শিউরে উঠে ঝাঁপিয়ে পড়ে বাঁদরের পাটা টেবিল থেকে তুলে নিয়ে তিনি তাড়াতাড়ি আর তৃতীয় শেষ ইচ্ছাটা প্রকাশ করলেন। আমি আমার অমিয়কে দেখতে চাই না। ওকে তোমরা নিয়ে যাও, নিয়ে যাও। সিঁড়ির উপরে আর কোনো শব্দ শোনা গেল না। খানিক পরে সুরমার নিরাশ মুখে ঘরে ফিরে এলেন। সুরেনবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, কি দেখলে? বাইরে তো কেউ নেই, কিন্তু সদর দরজাটা তো খোলা। আমাদের গল্প আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ও রহস্যময় ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা ইমেলে সরাসরি আমাদেরকে পাঠাতে পারেন। এভাবেই জুড়ে থাকুন শেষ রাত চ্যানেলের সাথে।